এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস বাংলা। শিলিগুড়ি শহরের জল সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ ও সম্প্রসারণের গতি আনতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে এক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়, যার নাম অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, অর্থাৎ অমৃত 2.0। পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে কলকাতা থেকে আগত অমৃত 2.0 প্রকল্পের স্টেট মিশন ডিরেক্টর বৈদি নারায়ণ কর, অ্যাডিশনাল এসএমডি রণজয় চক্রবর্তী, চিফ ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম কর সহ অন্যান্য ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা অংশ নেন। মেয়র গৌতম দেব জানান, শহরের জল সরবরাহ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমৃত 2.0 এর অধীনে নেওয়া প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে। তিনি আরও বলেন, পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদ, রাজ্য সরকার এবং শিলিগুড়ি পুর নিগম একযোগে কাজ করছে। ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল শহরের বিভিন্ন ওয়ার্ডে জলসংকট দূর করে স্থায়ী ও আধুনিক পানীয় জল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা। আমরা সব মিলে একটা খুব ফ্রুটফুল আলোচনা করলাম এবং ওয়ার্ড ফুটিংসে কাজ হবে মিশন মোডে। খুব দ্রুততার সাথে মানুষ দেখতে পাবে যে শিলিগুড়িতে জলের সমস্যা আর নতুন জল প্রকল্প এবং কোয়ালিটেটিভ কাজ হচ্ছে। আগে কাজের সাথে এই ওয়াটার সাপ্লাই স্কিমের কাজের অনেক প্রকৃতিগত অনেকটা চেঞ্জেস আছে। 28 কিলোমিটার দূর থেকে গড়েলোবা থেকে নেওয়া হচ্ছে এবং সমস্ত উন্নত মানের যন্ত্রপাতি, উন্নত মানের পাইপ, উন্নত মানের সিস্টেম, সেটাকে আমরা অ্যাডপ্ট করে এই কাজটা করছি এবং এই কাজটা আমরা খুব দ্রুততায় শেষ করব। এখন দেখার এই প্রকল্প কতটা কার্যকরী হয়। উন্নয়নের পথে এই প্রকল্পের কার্যকারী হওয়ার পদক্ষেপ কতটা দ্রুত এগোয়, এখন সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। টানা বৃষ্টির জেরে দামোদর নদের জলস্তর বাড়তে শুরু করেছে। তাই পূর্ব বর্ধমানের সম্ভাব্য বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন জেলাশাসক এবং পুলিশ সুপার। শনিবার তারা জামালপুর ব্লকের দামোদর সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। জামালপুর ব্লকের বিধায়ক অলোক কুমার মাঝি এবং ব্লক সভাপতি মেহমুদ খান তাদের সঙ্গে নিয়ে জারগ্রাম ও জ্যোতশ্রীরাম অঞ্চলের পাইকপাড়া, অমরপুর ঘাট, সাজামানতলা প্রভৃতি দামোদরের তীরবর্তী এলাকাগুলো ঘুরে দেখান। এই সময় তারা স্থানীয় বাসিন্দা এবং জারগ্রাম পঞ্চায়েতের প্রধান নূরজাহান বিবি সাহানা ও জ্যোতশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আরিফা মণ্ডলের সাথেও কথা বলেন। জেলাশাসক আয়েশা রানী জানান, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীতে জলের পরিমাণ বেড়েছে। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তারা জামালপুরে এসেছেন। ডিবিসি হঠাৎ জল ছাড়লে পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সে বিষয়ে জেলা প্রশাসন আগাম সতর্ক ও পুরোপুরি প্রস্তুত রয়েছেন। আমরা 100% প্রস্তুত আছে। আমাদের রিলিফ মেটেরিয়াল আছে, যথেষ্ট। আমাদের সিডি ভলেন্টিয়ার ডিপ্লয় করা আছে। আমাদের ইতিমধ্যে কন্ট্রোল রুম শুরু হয়ে গেছে। পুলিশের এন্ড থেকে আমাদের নজরদারি আছে। সব জায়গাতে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব রকম আমাদের প্রস্তুত আছে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে এলাকার বহু মানুষ উপকৃত হয়েছেন, যার ফলে বন্যার ক্ষতির আশঙ্কা অনেকটাই কম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কোনো দল দেখেননি, কোনো ধর্ম দেখেননি, অসহায় মানুষদের পাশে সেই সময় বন্যার সময় ডিএম ম্যাডাম এসেছিলেন এবং আমাদের এসপি সাহেবও ছিলেন, আমাদের এসটিপিও এবং আমাদের মন্ত্রী আমাদের অরূপবাবু এসেছিলেন এবং সেই সকলে মিলে এসে যেটুকু দেখে সেখানে ওই এলাকার মানুষের যেগুলো বন্যা কবলিত এলাকায় ছিল সেগুলো প্রত্যেকেই ঘর পেয়েছে। পরিদর্শনের সময় প্রশাসনিক কর্তারা সাজামানতলা প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন। জেলাশাসক আয়েশা রানী বিদ্যালয়ের শিশুদের সাথে কথা বলেন এবং তাদের সাথে অনেকটা সময় কাটান। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রথা ভেঙে রথের আগেই দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু। বিভিন্ন সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন আসানসোলের মহিশিলা পালপাড়ার প্রতিমা শিল্পীরা।
প্রথমত, পতিতাপল্লীর মাটি নিয়ে রথের দিনই শুরু হয় দুর্গা প্রতিমা তৈরির কাজ। কিন্তু এবছর সেই প্রথাই ভাঙলেন মহিশিলা পালপাড়ার প্রতিমা শিল্পীরা। কিন্তু কেন? জানা গেছে এই পালপাড়ায় প্রায় 11টি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত। আসানসোল শিল্পাঞ্চল ছাড়াও ভিন রাজ্যে এখান থেকে দুর্গা প্রতিমা নিতে আসেন পুজো উদ্যোক্তারা। সার্বজনীন পুজো উদ্যোক্তারা ছাড়াও বনেদি বাড়ি থেকে শুরু করে বহুদিন ধরে চলে আসা ব্যক্তিগত পুজোর প্রতিমাও এখান থেকেই নিয়ে যাওয়া হয়। মৃৎশিল্পী বাসুদেব পাল জানিয়েছেন, আগে পরিবারের প্রায় সকলে মূর্তি নির্মাণের কাজে হাত লাগাতেন এবং এটাই তাদের পারিবারিক জীবিকা ছিল। কিন্তু বর্তমানে সংসার চালানোর জন্য অর্থনৈতিক কারণে পরিবারের প্রায় অধিকাংশ সদস্যই পেশা বদল করতে বাধ্য হয়েছেন, যার কারণে ভিন জেলা থেকে শ্রমিক আনতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই শ্রমিকও ঠিকমতো পাওয়া যায় না। এদিকে বরাত নিলে সঠিক সময়ে মণ্ডপে পৌঁছে দিতে হবে দেবী প্রতিমা। তাই প্রথা ভেঙে একটু আগে থেকেই প্রতিমা নির্মাণের কাজ শুরু করেছেন তারা। তবে সাবেকি পুজোর মূর্তি প্রথা মেনে রথযাত্রার দিন থেকেই তৈরি করার কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। 11টা পাল আছে, 11টা পালে দুর্গা ঠাকুর সব করে, মোটামুটি 400-500 দুর্গা হয়। আসানসোল যায়, রানীগঞ্জ যায়, জামুরিয়া যায়, ধানবাদ যায়, বোকারো যায়, তারপরে চিত্তরঞ্জন যায়, সব জায়গায় যায়। মানে এখান থেকে বাইরে যায়, বাইরে সব মূর্তি চলে যায়। হ্যাঁ, নিয়মটা করা হয়। রথযাত্রার দিন যাদের মন্দির আছে, যাদের আদি পূজা, তাদের রথের দিন যাত্রা করা হয়। নিয়মটা মেনে ওই দিন যাত্রা করা হয়। লেবার তো পাওয়া যাচ্ছে না, 2-3টা কুলি ফুলি ধরে এনে কাজ করা হচ্ছে। অন্যদিকে মৃৎশিল্পী রঞ্জিত পাল বলেন, শুধু কারিগরের সমস্যাই নয়, মাটির জন্য মূর্তি নির্মাণের কাজ অনেক সময় ব্যাহত হয়। মূর্তি নির্মাণের জন্য সাধারণ মাটির সঙ্গে গঙ্গা মাটিরও প্রয়োজন হয়, যা তাদের কাটোয়া, কালনা সহ একাধিক জায়গা থেকে আনতে হয়। কিন্তু আইনি জটিলতা সহ একাধিক কারণে সেই মাটি পেতে তাদের সমস্যা হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। বছরের এই তো কটা দিন, সারা বছর এই সময়টার জন্যই তো অপেক্ষা করে থাকেন প্রতিমা শিল্পীরা। একটু বেশি বরাত আর একটু ভালো থাকা, তাই সময় থাকতেই প্রস্তুতি নিচ্ছেন প্রতিমা শিল্পীরা। সন্তানরা ভালো থাকলে মাও খুশি। সন্তানদের সুবিধার্থে প্রধান না হয় কিছুটা বদল হলো। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলাতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal import, coal logistics. Godabari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godabari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। বড়াবাজারের নবনির্মিত সেতুতে 1 মাসের মধ্যেই বড় ফাটল, ক্ষুব্ধ এলাকাবাসী। নতুন করে তৈরির বদলে চলছে দায়সারা মেরামত। বর্ষার মুখে সেতুটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্থানীয়রা। প্রশাসনের ভূমিকায় অসন্তোষ চরমে। মাত্র 1 মাস আগে তৈরি হওয়া বড়াবাজার শহরের প্রবেশদ্বারের নবনির্মিত সেতুতে দেখা গিয়েছে বড় ফাটল। প্রবল বর্ষণে দেবে গিয়েছে একাংশ। এলাকাবাসী ক্ষুব্ধ, কারণ নতুন করে নির্মাণের বদলে দায়সারাভাবে চলছে মেরামত। বুধবার সন্ধ্যায় আচমকাই দেবে যায় সেতুর এক পাশ, যার ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। শনিবার থেকে শুরু হওয়া মেরামতের কাজে নিম্নমানের পদ্ধতির অভিযোগ উঠেছে। বসে যাওয়া অংশে বালি ও পিচ ঢেলে ফাটল ভরাট করা হচ্ছে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আইএনটিটিইউসি এবং সিপিআইএম নেতারা নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং দুর্নীতির অভিযোগ এনে দ্রুত নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। মানে গভর্নমেন্ট স্যাংশন করছে সেইভাবে কাজটাকে তারা তুলে নিয়ে আসেনি। বিভিন্ন জায়গায় তাদের ভাগাভাগি, বিভিন্ন জায়গায় কাজবাজ নিশ্চিতভাবে আছে। আমার কোনো জানা নেই, তবে নিশ্চিতভাবে আছে। তাছাড়া এই ধরনের নিম্নমানের কাজ হবে না।
বড়াবাজার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শশধর মুদি অবশ্য দায়সারা মেরামতের কথা স্বীকার করে নিলেও পরে ভালোভাবে মেরামতের আশ্বাস দিয়েছেন। এসে গেছে এবং সেদিন সমস্ত প্রশাসনের কাছে আলোচনা আছে, কথা দিয়েছে যে এখন এই বর্ষাটা পারাপারের জন্য এটা আমাদের যেটা পুরুলিয়ার ভাষায় বলে চোখ পালিশ দিয়ে এখন মেরামত করছে। আগামী দিনে সেটা ভালো করে কাজ করবে, এই কথা ডিপার্টমেন্ট এবং এজেন্সি বলেছে। আপনার কি মনে হয় পরবর্তী ক্ষেত্রে কি এটা আবার নতুন করে তৈরি হবে যেটা ফেঁসে গেছে? না, যদি মনে করে এজেন্সির তো 5 বছর থাকে গ্যারেন্টি, যে কন্ট্রাক্টর দেয়, কিন্তু সেখানে 5 বছরের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি তাকে করতে হবে, সেটা আমি জানি ভালোভাবে। তবে এলাকাবাসীর প্রশ্ন, সদ্য নির্মিত সেতু যদি 1 মাসেই এমন হয় তবে বর্ষায় এটি টিকবে তো? নিম্নমানের কাজের জন্য প্রশাসন কেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তা নিয়েও প্রশ্ন উঠছে। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। লোকালয়ে হাতির হানা আটকাতে এবং জঙ্গলের মধ্যেই তাদের সীমাবদ্ধ রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন দপ্তর। হাতিদের জন্য মেদিনীপুরে তৈরি হচ্ছে বাঁশবন, যা হাতিদের অন্যতম প্রিয় খাদ্য। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে রয়েছে প্রায় 200টি হাতি। খাবারের খোঁজে তারা জঙ্গল ছেড়ে মাঝে মধ্যেই চলে আসে লোকালয়ে। অজান্তেই তারা ক্ষতি করে ফেলে জমির ফসল, প্রাণহানির ঘটনাও ঘটে। তাই এবার লোকালয়ে হাতির হানা আটকাতে হাতিদের প্রিয় খাদ্য বাঁশ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বন দপ্তর। বাঁশ গাছ হাতির অন্যতম পছন্দের খাদ্য, ফলে এই বাঁশের বন তৈরি করলে হাতির খাদ্য সরবরাহ অনেকটাই নিশ্চিত করা যাবে। ফলে জঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে হাতিগুলি। এতে হাতি মানুষের সংঘাত কমাতেও সাহায্য করবে। বিশেষ করে হাতির দল ও পাশাপাশি দলছুট হাতি খাবারের খোঁজে মাঝে মধ্যেই ঢুকে পড়ে গ্রামে। তবে বন দপ্তরের এই উদ্যোগের পর জঙ্গলের মধ্যেই তারা খাবার পেলে গ্রামে হাতির হানা কমবে বলেও মনে করছে বন দপ্তর। এটা একটা ভালো উদ্যোগ বন দপ্তরের। বন্য পশুরা অর্থাৎ এখানে যেহেতু হাতিদের জন্য বাঁশ গাছ লাগানো হচ্ছে, হাতি যখন জঙ্গলে খাবারটা পেয়ে যাবে তখন সে আর লোকালয়ে আসবে না, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অটোমেটিকলি কমে যাবে। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বন বিভাগে 30,000 বাঁশের চারা তৈরির কাজ চলছে, যা লাগানো হবে 80 হেক্টর জায়গা জুড়ে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মূলত হাতি উপদ্রব যে সমস্ত এলাকায় বেশি সেখানে বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ লাগানো হবে, যার মধ্যে চাঁদরা, পিরাকাটা, লালগড় এই 3টি রেঞ্জেই 30,000 বাঁশ গাছের চারা লাগানো হবে জঙ্গলে। শুধু হাতিদেরই নয়, বাঁশ গাছ লাগানো হলে সাধারণ মানুষের অনেক উপকার হবে বলে মনে করছেন বনকর্তারা। উত্তরবঙ্গে এই প্রয়াস অনেকটাই সফল হয়েছে বলে জানান। তো এক্ষুনি হাতি যে রোজ বাইরে বেরোয় আর ফসল নষ্ট করে, তো এটা না করার জন্য আমি অ্যাজ এ ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু কিছু স্টেপস নিচ্ছে। তার মধ্যে যে এমনি নর্মাল প্ল্যান্টেশন যে হয় তার মধ্যে হাতি খাওয়ার জন্য যেরকম গাছ লাগবে ওই রকম গাছ প্ল্যান্টেশন করছি। এদিকে এই চারা তৈরির ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে রেঞ্জ অফিসগুলিতে নিজেরাই চারা তৈরি করছেন বনকর্মীরা। নির্দিষ্ট সময়ে তা জঙ্গল এবং লোকালয়ে মধ্যবর্তী এলাকায় লাগানো হবে। জাওয়া, ভালকি, তরল, বাঁশনি সহ বিভিন্ন প্রজাতির বাঁশের চারা তৈরি করা হচ্ছে। বর্তমানে হাতিরা বিভিন্ন স্বাদের খাবার খেতে অভ্যস্ত। কাঁঠাল, আম, বট, কুরচি গাছের পাতার পাশাপাশি বাঁশ গাছও পছন্দ করে হাতিরা। ফলে দলছুট হাতি অন্যান্য গাছের পাতার সঙ্গে বাঁশ গাছের পাতা খেতে পারবে। সেই সঙ্গে একাধিক জায়গায় বিভিন্ন প্রজাতির ঘাসও চাষ করা হয়েছে। এখন দেখার বন দপ্তরের এই বিশেষ পদ্ধতি কতটা ফলপ্রসূ হয়। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কুচবিহারে শুরু হলো মারুগঞ্জ গণেশ পুজোর প্রস্তুতি। 27 লক্ষ টাকা ব্যয়ে সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল। থাকছে নানা চমক ও সামাজিক উদ্যোগ। মারুগঞ্জ চৌপতি এলাকায় মারুগঞ্জ গণেশ পূজা উদযাপন কমিটির 3য় বর্ষের খুঁটি পুজো জাঁকজমকভাবে সম্পন্ন হলো। পুজো অর্চনার মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পরই শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ। এই বছর প্রায় 27 লক্ষ টাকা ব্যয়ে এক বিশাল আকারের গণেশ পূজার আয়োজন করা হয়েছে। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত 2 বছরের মতো এই বছরও পুজোয় বিশেষ আকর্ষণ থাকছে।
জানা গেছে এইবারের পুজো প্যান্ডেলটি বিখ্যাত সোমনাথ মন্দিরের আদলে তৈরি করা হবে এবং গণেশ মূর্তিতেও থাকবে বিশেষ চমক। মারুগঞ্জ গণেশ পুজো উদযাপন কমিটির আহ্বায়ক রাজেশ তন্ত্রী জানান, গণেশ চতুর্থীর শুভ তিথিতে তাদের তৃতীয় বর্ষের খুঁটি পুজো সম্পন্ন হয়েছে এবং গত 2 বছরের চেয়েও এই বছর বিগ বাজেটের পুজো হতে চলেছে। শুধুমাত্র পুজোই নয়, এই কমিটি সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও সক্রিয় থাকে। খুঁটি পুজো উপলক্ষে আমলাগুড়ি এলাকার দুরারোগ্য রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য পুজো কমিটির পক্ষ থেকে 30,000 টাকা তুলে দেওয়া হয়। আমরা গণেশ পূজা কমিটির পক্ষ থেকে 30,000 টাকা নগদ অর্থ আজকে আবারও সেই বাচ্চার পরিবারের হাতে তুলে দিলাম, যাতে তারা চিকিৎসাটা আরও ভালো করে করাতে পারে এবং আগামী দিনে আবারও আমরা আর্থিক সাহায্যের মাধ্যমে সেই পরিবারের পাশে দাঁড়াবো। কারণ আমরা মারুগঞ্জে 20 লাখ 30 লাখ টাকা খরচা করে যখন গণেশ পুজো করি, কিন্তু মারুগঞ্জের একটা বাচ্চা যখন চিকিৎসার অভাবে বাড়িতে পড়ে থাকে সেটা ভালো দেখা যায় না। এর জন্য আমরা গণেশ পূজা কমিটির বাজেট থেকে 30,000 টাকা নিয়ে আমরা সেই টাকাটা সেই বাচ্চার পরিবারের হাতে আজকে তুলে দিলাম। পূজা কমিটির সম্পাদক ঈশ্বর সরকার বলেন, আহ্বায়ক রাজেশ তন্ত্রীর উদ্যোগেই প্রথম মারুগঞ্জে গণেশ পুজো শুরু হয়। গত বছর তাদের পুজো সারা উত্তরবঙ্গের মধ্যে প্রথম হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন যে সোমনাথ মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হওয়ায় এই বছরও রেকর্ড সংখ্যক দর্শনার্থীর ভিড় হবে এই পূজা মণ্ডপে। সোমনাথ মন্দির আদলে আমাদের প্যান্ডেল হচ্ছে এবং এই পূজাতে গতবারের থেকেও আমরা বিগ বাজেটে প্রায় 27 লক্ষ টাকা ব্যয়ে আমরা এই পুজো এবার করছি। আর তার থেকেও বড় কথা, আমরা শুধু এই গণেশ পুজো একটা নির্দিষ্ট সময়ও করি না। আপনারা যদি মারুগঞ্জে ঘুরে দেখেন তাহলে দেখবেন কোথাও আমরা যোগী আদি যোগী শিবের মূর্তিও বসিয়েছি এবং গণেশ পূজা আমাদের যে ভিউ পয়েন্ট রয়েছে মারুগঞ্জ, সেখানেও আমরা গণেশ প্রতিমার মূর্তি বসিয়েছি। সারা বছরের মধ্য দিয়ে আমাদের এই পুজোর সামাজিক কর্মসূচিগুলো থাকে। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী যে কোনো শুভ কাজ করার আগে গণেশের আরাধনা করা হয়। সেই ধারা মেনেই মারুগঞ্জে জাঁকজমকভাবে এই পূজার আয়োজন করা হয়েছে। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।